নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে হোমিও স্টাডিজের এই সন্ধ্যা আয়োজনে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। যথারীতি থাকছে হাম ব্যবস্থাপনা। হামের ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন, এটা আহ, বারবার বলার দরকার হবে না। তো আজকে আমার 20তম লেকচার আপনাদের সাথে। তো আমরা সবাই মিডিয়াতে শুনেছি, দেখেছি, তারপরেও এটা কিছুটা রিকাপ করব। আজকে প্র্যাকটিস অফ মেডিসিনের ব্যাপারে কম নজর থাকবে, স্ট্র্যাটেজির উপরেই বেশি আমরা ফোকাস করব। তাহলে হাম যেটা, সেটা কিন্তু আসলে ভাইরাল অ্যাটাক, হাইলি কন্টেজিয়াস, হাইলি কন্টেজিয়াস, এবং এ কিন্তু ছড়ায়। তো এটাই হচ্ছে মূল বক্তব্য। এবং যারা ভালনারেবল, শিশুদের বিশেষত, বা যারা ইমিউন কম্প্রোমাইজ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাইফ থ্রেটেনিং, অর্থাৎ ফেইটাল হতে পারে। ফেইটাল হতে পারে কেমন করে? ওই যে ওই নিউমোনিয়া হবে, অথবা ব্রেইনে ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে। সেখান থেকে কিন্তু পেশেন্ট যদি কম্প্রোমাইজড হয়, ক্ষতি হতে পারে। সাধারণত যখন এই ভাইরাসের সংস্পর্শে যায় মানুষ, তার থেকে সেই দিন থেকে 10-12 দিনের মধ্যেই আসলে সিমটম গুলো শরীরে অলরেডি দেখা দিতে শুরু করে। তো এর বিভিন্ন ফেজ থাকে। ইনিশিয়াল ফেজটা অফকোর্স হাই ফিভার, পারসিস্টেন্ট কাফ, রানি নোজ অ্যান্ড রেড ওয়াটারি আইস, 3C, known as a 3C buzzword আর কি, কাফ, কোরাইজা অ্যান্ড কনজাংটিভাইটিস। সাধারণত আমরা চোখে দেখি, নাকে দেখি, এবং অফকোর্স কাফ। তাহলে আমরা সাধারণত এলিয়াম সেপা ভাববো, কোরাইজা নাক্স ভম, স্নিজিং রাস্টক্স ভাববো, এবং ইউফ্রেসিয়া যখন ভাবতে থাকবো তখনই আসলে আমাদের সন্দেহ করা লাগতে পারে এটা হাম নয় তো। বিশেষত যারা এই ভালনারেবল গ্রুপে, যারা কোপ্লিক স্পটস দেখা দিতে পারে, এটা আরেকটু কিছুটা পরে মুখের ভেতরে সাদা সাদা চোখ দাগ দেখা দিতে পারে। অফকোর্স এটা ইরাপটিভ ফিভার, ইটস অ্যান ইরাপটিভ ফিভার, যেখানে আমরা কিন্তু মুখে প্রথমে বা উপরের অংশে, বডির আপার ট্রাঙ্ক অফ দি বডি, দেন স্প্রেডস ডাউনওয়ার্ড। এই ভেরি হাই লেভেলের প্র্যাকটিস অফ মেডিসিনের কমপ্লিকেশন একটু আগে বললাম, যে ওটাইটিস মিডিয়া, ব্রঙ্কোনিউমোনিয়া, তারপরে আপনার ক্রুপ, অর্থাৎ হুপিং কাশি, যেটা ডায়রিয়া থাকতে পারে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করতে পারে। এবং এছাড়া চিলড্রেন যারা মানে খুব বেশি আক্রান্ত হবে, তাদের হসপিটালাইজেশন লাগতে পারে। আম, তো সাধারণত এনসেফালাইটিস, ব্রেইনের যেটা প্রদাহ, আম, সেটা কম, কিন্তু আসলে ফেইটালিটি এই পাঁচ ধরেই বেশি হয়। হুম। এবং আরেকটা হচ্ছে নিউমোনিয়া। তাহলে এই এই মোটামুটি একটা ডেটা। কিছু সবচেয়ে বেশি আমরা পাবো পোস্ট মেজলস কমপ্লিকেশনস। আমাদের কাছে সাধারণত ফার্স্ট স্টেজ, যেটা অ্যাকিউট স্টেজ, ইনিশিয়াল ফেজে সাধারণত সবাই আসতে পারে না বা আসেন না, বা আসি আসি করতে করতে দেরি হয়ে যায়। হোমিওপ্যাথদের কাছে সাধারণত একটু পরেই আসে। সেটাই হাই ফিভার, অ্যাকোনাইট ভাবছেন, কাফ থাকবে, রানি নোজ, পিঙ্ক আইজ, ইফ্রেসিয়া, কপলিক স্পটস, এইরান্থাস অ্যান্ড rashes like rastox and other remedies, pulsatilla of course. তো এই যে দেখেন, রানি নোজ অ্যান্ড আইজ, আমরা সবসময় কিন্তু ইউফ্রেসিয়া, অ্যালিয়াম সেপার মাঝামাঝি যে স্টেজ, সেগুলো কিন্তু দেখতে পাই। এবং র্যাশ যখন উঠে যায়, তখন এই যে একটা পিকচার আপনাদের দেখালাম। তো এবার বাংলাদেশ পরিস্থিতিতে আমি একটু আলোচনা করি। এই সেগমেন্টের যে ডেটা, খুব আপ টু ডেট ডেটা। এটা জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ডক্টর ইকবাল জিল্লুল মজিদ স্যারকে। ওনার কাছ থেকে আমি মোস্ট আপ টু ডেট যে তথ্যগুলো, আমি সেগুলি সংগ্রহ করার চেষ্টা করেছি। তো অনেক কারণে ওনারা আইডেন্টিফাই করছেন যে ভাইরাস সংক্রমণ এখন তো একদম মৌসুম যাচ্ছেই। এছাড়া টিকা না নেওয়াও কিন্তু, এমএমআর ভ্যাকসিন যারা নেয় না, বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষভাবে কম, আম, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশু, একটু আগে এটা বললাম যে এই স্টেজ গুলো: উচ্চ জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, কোপ্লিক স্পটস এন্ড সারা শরীরে র্যাশ হওয়া, নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ, এনসেফালাইটিস, এমনকি মৃত্যু কিন্তু কোনো আনফরচুনেট কেসে হতে পারে। ক্লিনিক্যাল লক্ষণ এবং এই হ্রাসের যে ধরন,
রক্ত পরীক্ষা করা যেতে পারে, আইজিএম অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই তো এগুলোই দেওয়া হয়, যেগুলো সাধারণত অন্যান্য যে কন্টেজিয়াস যে ভাইরাল অ্যাটাক, ভাইরালে তো আর অ্যান্টিবায়োটিক হয় না, কাজেই সেভাবেই দেওয়া হয়, মানে ম্যানেজমেন্টে, সাধারণ যে ম্যানেজমেন্ট। টিকাদানটাই সাধারণত মূল, ভ্যাকসিনেশনটাই মেইন প্রিভেন্টিভ ধরা হয় আর কি ম্যানেজমেন্টে। এবং জটিলতা হলে, নিউমোনিয়া ডেভেলপ করলে সাধারণত হসপিটালাইজেশন দরকার হবে। এনসেফালাইটিসের কমপ্লেক্স কেস, তখন তো হাসপাতাল আইসিইউ সেট আপে লাগবেই আপনাকে পেশেন্ট ম্যানেজ করতে গেলে। হোমিওপ্যাথিতে আমরা এই তো এগুলো সবকিছু, যেটা আমাদের আর অন্য কোনো থিওরি নাই, সবকিছু নিয়ে এবং স্টেজ অফ দি ডিজিজ নিয়েই আমাদেরকে এই জিনিসগুলো আগাতে হয়। কাজেই প্রতিরোধের সবচাইতে বড় যেটা এমএমআর ভ্যাকসিন, এছাড়া পুষ্টি, পরিচ্ছন্নতা, আইসোলেশন অফ কোর্স, সাপোর্টিভ আমরা দিতে পারি যখন রোগের জটিলতা তৈরি হয়েছে বা কোনোভাবেই এটা যাচ্ছে না, পোস্ট মেজলস, আফটার, হ্যাঁ, পোস্ট মেজলস যে কমপ্লিকেশন, কাফ এবং কানের যে সমস্যাগুলো আসে বা চোখের, সেগুলোতে। তো 2026-এর এই মার্চ থেকে আসলে এটা বেশি হচ্ছে। তো যে সমস্যাগুলো আইডেন্টিফাই করা হয়েছে, যে টিকাদানে আসলে কিছুটা ঘাটতি ছিল বা টিকা না পাওয়া শিশু, এর সাথে হেলথ সিস্টেমের যে ওভারলোডেড, অপুষ্টি একটা কারণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সন্দেহজনক আক্রমণ প্রায় 45,000 এর কাছাকাছি, নিশ্চিত যেগুলো রিপোর্টেড সেটা 6,000 থেকে 7,000। আক্রান্ত জেলা, অনেকগুলো জেলার শিশুরাই আক্রান্ত, এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরাই প্রায় 80%, 9 মাসের শিশু প্রায় 33, 2 বছরের নিচের শিশু সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ তারা টিকা অনেকেই হয়তো নিতে পারেনি পরিপূর্ণ কোর্স, অথবা নেয়ার ফলেও পরেও কাজ হয়নি, এরকম রোগ প্রতিরোধক ক্ষমতা কমের কারণে। অপুষ্টি, জটিলতা একটু আগে আমরা বললাম যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। নিউমোনিয়া ইজ এ ভেরি ইনসেন্টিভ সিচুয়েশন। হাসপাতালে তো অফকোর্স সবাই ভর্তি হচ্ছে। মৃত্যুর সংখ্যা প্রায় 400 ছাড়িয়ে গেছে এই সময় দেখা যাচ্ছে। ঢাকা বিভাগে সবচাইতে বেশি, এবং প্রতিদিনই হয়তো এই সংখ্যাটা বাড়ছে। এগুলো কোনো একদম প্রতিদিনই ডেটা নেওয়া হচ্ছে এরকম না, কয়েকদিন পর পর এগুলো আপডেট করা হয়। তো গবেষণা করে দেখা গেছে যে একেবারে টিকা নেয়নি তাদেরাই বেশিরভাগ এটাতে আক্রান্ত হচ্ছে, এবং অধিকাংশ যেনারা টিকা নেননি তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, যেহেতু এখন টিকা দেওয়াটাই একটা পাবলিক হেলথ ম্যানেজমেন্টের একটা প্রধান টুল, ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরা হয়। কাজে এটাকে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে টিকাদান ক্যাম্পেইন এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আখ্যায়িত করে বিশেষ অভিযান বা তড়িৎ যে ব্যবস্থা নেওয়া, সেগুলো চেষ্টা করা হচ্ছে। ইউনিসেফও তাদের ওনাদের যে প্রোটোকল, সেগুলো ওনারা ভূমিকা রাখছেন। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওনারা গ্লোবাল লেভেলের সুপারভাইজারি লেভেলের যেগুলো, সেগুলো ওনারা মনিটরিং করছেন, এবং এগুলোকেই আইডেন্টিফাই করা হয়েছে। টিকাদান কম কম হওয়া, ক্যাম্পেইনে দেরি হওয়া, স্বাস্থ্য ব্যবস্থা অতিরিক্ত স্ট্রেসড আউট হয়ে গেছে এবং সবার কাছে সেবাগুলো পৌঁছাতে পারেনি, এটাকে আইডেন্টিফাই করা হয়েছে। দূরবর্তী গ্রামের শিশুরা ঝুঁকিপূর্ণ, টিকা না পাওয়া, অপুষ্টি জনিত এবং বয়স গ্রুপ। তো এটাকে আসলে একটা জাতীয় শিশু স্বাস্থ্য সংকট হিসাবেই ধরা হচ্ছে। মূল সমাধান মেইন স্ট্রিম মেডিকেল সিস্টেম, দ্রুত টিকা দান, এবং জিরো ডোজ যাদেরকে, মানে তাদেরকে আইডেন্টিফাই করা, এবং রিভ্যাকসিনেশন অর ভ্যাকসিনেশন তাদেরকে অবশ্যই ইয়ে করা হচ্ছে। তো আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে আমি যেটা বরাবর বলে এসেছি, এর বাইরে অন্য কিছু আমাদের নেই, এটাই ব্রেড অ্যান্ড বাটার। আমাদেরকে সিমটম নিতে হবে, আমরা রোগ ধরে চিকিৎসা করব না, প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালাইজড। যদিও আমরা এপিডেমিকের সময় দেখেছি কিছু কিছু গ্লোবাল রুব্রিক বা কিছু কিছু ট্রেইট, আমরা সেগুলো আমি দেখাবো একটু পরে, কিন্তু ফিজিক্যাল প্লেন, ইমোশনাল প্লেন, মেন্টাল প্লেন, এগুলো যদি অ্যাভেলেবল থাকে, ফিজিক্যাল প্লেনের সিমটম কিন্তু আমাদেরকে নিতেই হবে, হ্যাঁ। এবং সেখানে কোনটা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেইন কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে অনেক বাচ্চাদের, এবং এই যে লাংস যেটা নিউমোনিয়াতে অ্যাফেক্টেড হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু ভালনারেবল গ্রুপে কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। তো যদিও এটা একটা সামান্য রকম একটা জ্বর ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই জ্বরের কমপ্লিকেশনে ভাইটাল অর্গান এফেক্টেড হয়ে যাচ্ছে। কাজে সেন্টার টু পেরিফেরি, আমরা এটাকে বলতে পারবো না এই জ্বর শুধু সেন্টার পেরিফেরি লেভেলেরই একটা সমস্যা।
জ্বর একটা like COVID, it can be fatal. So it is very important to study these basics. Of course, যারা compromised group of patients, low immunity, they will be most vulnerable, যাদের existing health and nutrition is very poor. গ্রুপ সি, গ্রুপ ডি পেশেন্ট মিজলস আক্রান্ত হলে তারা সার্ভাইভ করা বা কমপ্লিকেশন ডেভেলপ করার সম্ভাবনা খুব বেশি। এই গ্রুপ এন্ড বি গ্রুপ তারা খুব সহজে রিকভার করবে, এটাই আমরা ধরে নিচ্ছি। তো আমাদের এন্ট্রি পয়েন্ট হোমিওপ্যাথিক কেসে অন্য কিছু নাই, ক্যারেক্টারিস্টিক্স আমরা নিতে হবেই, মডালিটিস বেসড হবে, এবং এখানে কিন্তু আমরা পিকিউআর যদি পাই তাহলে কিন্তু আমাদেরকে খুব সহজ হয়ে যাবে। ওকে, মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। যিনি আনমিউটেড হয়ে আছেন মাইক্রোফোনটা অফ করেন। তো হোমিওপ্যাথিক সিস্টেমে আমাদের এই সিনার্জিস্টিক ট্রায়াঙ্গল, এটা অ্যাকিউটিভ ভ্যালিড, এখানে আমাদের অন্য কোনো নেই। এখান থেকে যে বিভাগ থেকে যে কয়েকটা জিনিস আমরা পাবো সেগুলোই আমরা অ্যাপ্লাই করব, এবং রোগের নাম ধরে কোনো চিকিৎসা হয় না, এটা আমি বলেছি। আমরা এই থেরাপিউটিক সেকশনে দেখবো, কিন্তু আমাদের ওই ব্রেড এন্ড বাটার কিন্তু এইভাবেই। তো তার আগে আমরা জেনে নিই আসলে জ্বর ব্যাপারটা কি। আমি কিছুদিন আগে ফিভার ব্লু প্রিন্টের উপরে কিছু কাজ করেছিলাম, তারই কিছু কিছু আমি সারমর্ম এখানে দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত সারে। তো ফিভারকে যে খারাপভাবে দেখা হয় প্রচলিত আমাদের মানুষের মনে, যেটা আসলে ফিভার কিছুই না, মানে শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমরা জীবাণু দ্বারা আক্রান্ত হই, শরীর এটা বোঝায় যে আমরা আক্রান্ত হয়েছি, তার একটা বহিঃপ্রকাশ। তো অফকোর্স ইরাপটিভ ফিভার অ্যান্ড এই কন্টেজিয়াস ফিভার ড্রিভেন বাই ভাইরাল ফিভার, যেটা ব্যান্ড কোভিড অর মিজলস, এই ধরনের যেগুলো, সেগুলো অফকোর্স সাধারণ জ্বরের মতো না, কাফ অ্যান্ড কোল্ডের মতো না। তো আমরা ফিভার ম্যানেজ করতে গেলে আমাদের এই ব্লু প্রিন্টে আমাদের কিন্তু হাউসকিপিং জানতে হয়, যে আমরা কিন্তু এগুলো কিন্তু মাপতে পারবো। এই যে সাধারণ একটা অক্সিমিটার দিয়ে আমরা অনেক কিছু কিন্তু রিডিং নিতে পারি, একটা ডিজিটাল থার্মোমিটার থাকা খুব জরুরি কিন্তু। এবং নর্মাল বডি টেম্পারেচার কোন এজ গ্রুপের কোনটা, এটাও কিন্তু আমাদের জানা খুব জরুরি। আমি এগুলো এই জন্য রিক্যাপ করছি, রিফ্রেশার করছি। আমি সবচেয়ে আমাদের দুর্বলতা আমি খুঁজে পাই, বিশেষত যারা ইয়াং প্র্যাকটিশনার, আমি অভিজ্ঞদের কথা বলছি না, ওনারা খুব বেশি কনফিডেন্ট থাকেন না জ্বর ব্যবস্থাপনায়। অথচ হোমিওপ্যাথির সুনামি কিন্তু আসলে জ্বরের ব্যবস্থাপনা দিয়েই প্রথম, বা কন্টেজিয়াস ডিজিজ ম্যানেজমেন্টে কিন্তু হোমিওপ্যাথি সূচনা লগ্ন থেকেই কিন্তু আমরা নাম করে এসেছি। তো আমাদের বেসিকটা যেন মিস না হয়, কোন এজ গ্রুপের বডি টেম্পারেচার কোথায় মেজার করলে কোনটা পাবো, ব্যান্ড, এটা নির্দিষ্ট কোনো মাত্রা না, এটা যেন আমাদের ভুল না হয়। হ্যাঁ, এবং সেখানে আমাদের জিনিসগুলো জানতে হবে যে চিলড্রেন গ্রুপের কোন ব্যান্ডটা নর্মাল, অ্যাডাল্ট গ্রুপের সাথে পার্থক্যটা কি, ফেব্রাইল স্টেটের কোনটা, বেবিজ যারা তাদের কিরকম হবে এবং অ্যাডাল্টদের কিরকম হবে। এই যে বেসিক হাউস কিপিং এর এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু এটা জানতে হবে। ঠিক তেমনি রেসপিরেটরি রেটস সাধারণ একজন মানুষের কত হবে, আর নিউমোনিয়া আক্রান্ত একজনের কত হবে, এটা কিন্তু আমাদের বুঝতে গেলে জেনারেলটাই, নর্মালটাও কিন্তু জানা থাকতে হবে। ঠিক সে একইভাবে কারো যদি ব্লাড প্রেশার শুট করে, যেখানে তার ব্লাডের পয়জনিং হচ্ছে, আমরা পাইরোজিনাম দেবো কি না দেবো, সেখানে কিন্তু আমাদের জানতে হবে কোনটা নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ এন্ড কোনটা স্টেজ 1 অর স্টেজ 2 হাইপারটেনসিভ রেঞ্জ, সেটা কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে বেসিক। সাধারণত আমরা ওই কন্টেজিয়াস গুলোতে আমরা পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইটে একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পাবো, স্বাভাবিক যে হার্ট রেট, সেগুলো আমাদেরকে কিন্তু এই বেসিক গুলো আমাদের বুঝতে হবে। ঠিক তেমনি আমাদের এই যে হার্ট বিটটা এজ গ্রুপ ডিপেন্ডেন্ট, টডলারদের কিন্তু অ্যাওয়েকেন স্টেটে বিটুইন 98 to 140, অ্যাসলিপ স্টেটে 80 to 120, এটা কিন্তু নর্মাল। হ্যাঁ, এবং রেসপিরেটরি রেট এটা কিন্তু নর্মাল। তো আমাদের এই চার্ট গুলো সম্পর্কে হাউসকিপিং অবশ্যই জানতে হবে, এবং রেস্টিং হার্ট রেট, মেন উইমেনের যে পার্থক্য, এক একটা এজ গ্রুপের যে পার্থক্য, এগুলো সম্পর্কে বিভিন্ন নামে একে ডাকা হয়। সাধারণত আমরা বগলের নিচেই মাপি, এর কাছাকাছি 98.4 একজন অ্যাডাল্টের, সে তার আশেপাশে যেটা থাকবে এটা বেশি দেখা গেলেই আমরা সাধারণত গণ্য করি। তো সাধারণত হাইপোথ্যালামাসের যে আমাদের মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এই মাস্টার কম্পিউটার সেন্টার, কমান্ড সেন্টার, থার্মাল যে প্রপার্টিস আমাদের বডির, যেটা এটাকে কিন্তু এই ইনক্লুডিং মেটাবলিজম প্রক্রিয়াকে কন্ট্রোল করে।
এবং জীবাণুকে ধ্বংস করার জন্যই যে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় সেটাকে আমরা বলি জ্বর। অনেক কারণ হতে পারে, আপনারা দেখলেন। জীবাণু ছাড়াও প্রচন্ড ভয়, আঘাত, স্ট্রোক, অত্যধিক পরিশ্রম, শিশুর দাঁত ওঠার সময় বাইরে থেকে কোনো ক্ষতিকর জিনিস শরীরে প্রবেশ করার পথেও কিন্তু এরা ঘটতে পারে। তো আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আমরা 3টা ভাগে ভাগ করি: হাইপারেক্সিয়া, পারেক্সিয়া 104.9 এর উপরে, হাই গ্রেড ফিভার আপ টু 104.9, লো গ্রেড ইজ লো গ্রেড। তো এই ইয়েতে কিন্তু মানে প্রথম যে স্টেজটা হামে, সেটা কিন্তু হাই গ্রেড ফিভার দিয়ে কিন্তু শুরু হবে, একদম লো গ্রেড মধ্যে থাকবে টাইফয়েডের মতো এরকম কিন্তু না। হাই গ্রেড টু হাইপার পাইরেক্সিয়া কিন্তু যেতে পারে। তো এটাই লক্ষণ, তো আমরা জানি স্বাভাবিক জ্বরের যে লক্ষণ সেগুলো, সেগুলো আমাদেরকে জানতে হবে কোনটা স্বাভাবিক জ্বর কোনটা অস্বাভাবিক জ্বর। তো সাধারণ যে জ্বরগুলো হয় 72 ঘন্টার মধ্যেই কিছু করার নিয়ম নাই। এটা বডি আপনা আপনি এটা হাউসকিপিং করে এই জিনিসটাকে কন্ট্রোল করে ফেলে। এবং টি সেলগুলো, বডির যে প্রোটেক্টিভ যে ইমিউনিটি সেলগুলো, তারা ট্রেইনড হয়, তারা রিজুভিনেটেড হয়, নতুন করে প্র্যাকটিস করে নেয় যে হ্যাঁ আমরা শত্রু আসলে মারতে পারি। তা আমরা করি কি, প্রথম দিনই ওষুধ দিয়ে বসি। তো প্রথম দিনে যে ওষুধ দেওয়ার যে কালচার, এটা যে শুধু অন্য প্যাথি তাই নয়, এটা হোমিওপ্যাথদেরও দেখা যায়। তো সেটাই আমি প্রোটোকলে দেখাবো যে এই কাজগুলো করা উচিত নয়। তাহলে ফিভার সাপ্রেসড হয়ে, স্পেশালি ইরাপটিভ ফিভার সাপ্রেস হলে কিন্তু ভয়ানক ক্ষতিকর লক্ষণ কিন্তু দেখা দিতে পারে। তো এটাই আমরা কখন কনসাস হব, যখন এই যে খিঁচুনি হবে, তীব্র বমি থাকবে এবং ত্বকে উদ্বেগ দেখা যাবে, যেটা আমরা হামের ক্ষেত্রে অবশ্যই পাবো। শিশুদের ক্ষেত্রে হুম যাদের ক্ষেত্রে পাবো, তখনই আমাদেরকে কিন্তু আর সাধারণ জ্বর হিসেবে ভাবার কোনো স্কোপ নেই। আমাদের কিন্তু তখনই অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং বয়স্কদের ক্ষেত্রেও একই রকম হতে পারে, তাদের আরো কিছু মানসিক বিভ্রমও থাকতে পারে বেলেডোনা স্টেটে। তো এটা আবার আমি রিপিট করছি যে এই 3টা স্টেটে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা সাধারণ জ্বর, কোনটা নর্মাল জ্বর, আর কোনটা হামের জ্বর। তো আমাদের ইনিশিয়াল স্টেজে হাই ফিভার সাধারণত কম আসে। সবাই প্যারাসিটামল বা এই জাতীয় যেগুলো আহ পদ্ধতি আছে প্রচলিত, সেগুলোই সবাই নিয়ে নেয়। আমরা সাধারণত এই আরেকটু পরের স্টেজে পাই, যখন র্যাশ ট্যাশ দেখা যায়, অথবা কমপ্লিকেশন হয়, অথবা হাম চলে গেছে কিন্তু পেশেন্ট ভালো হয়নি, কফ রয়ে গেছে, কান বধির হয়ে গেছে, চোখে সমস্যা রয়েই গেছে, হ্যাঁ, বা এত দুর্বল যে উঠতেই পারছে না, হুম একদম মাসের পর মাস চলছে, তখনই কিন্তু আমরা পাই। তো সেগুলো আমরা আজকে দেখবো। তো এটা দেখতে যে আরেকটা হাউসকিপিং হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষত জ্বর ব্যবস্থাপনায় অ্যাকিউট এবং ক্রনিক কেস টেকিং কিন্তু এক নয়। এটা কিন্তু অনেকেই এই ভুলটা করে। তো ক্রনিক আমরা যে সাধারণত কেসগুলো আমরা দেখি, দেখা এবং ঔষধগুলো নিয়ে আলোচনা করি, সেটার আগে কিন্তু আমাদের প্রত্যেকটা ঔষধগুলোর অ্যাকিউট যে প্রেজেন্টেশন, সেগুলো জানতে হবে। তো অ্যাকিউট সাডেন ইন্টেন্স অ্যান্ড শর্ট ডিউরেশন হবে, এবং এটা প্রধানত মোডালিটিস এবং কজেশন, এটা বেসিস দিয়ে আমরা কিন্তু খুব সহজেই এটা ম্যানেজ করতে পারবো। আর ক্রনিক কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু ডিপার প্যাথোলজি, লং লাস্টিং ক্রনিক কনস্টিটিউশনাল যে নেয়া, সেগুলো হচ্ছে প্রচেষ্টা। কাজেই আমাদেরকে প্রথমেই একজন হোমিওপ্যাথ জানতে হবে যে জ্বর কিন্তু কখনো ক্রনিক কেস টেকিং দিয়ে হবে না, এর জন্য অ্যাকিউট কেস টেকিং স্ট্র্যাটেজি আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। এবং যার জ্বর আছে, আমরা জানি ক্যান্সার রোগীদের অধিকাংশের ক্ষেত্রেই জ্বর অনুপস্থিত থাকে। তো জ্বরকে সাধারণত আমাদের দেশের মানুষ বা অন্য মানুষেরা তারা মনে করে যে এই জ্বরগুলো আসলে শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু অনেক ক্ষেত্রেই স্বাভাবিক জ্বর হওয়া এটা একটা সুস্থতার লক্ষণ। তো ন্যাচারালি কিউরেবল এটা কিন্তু, কারণ এর লোকেশন, সেন্সেশন, মোডালিটিস থাকার কথা একজন হেলদি পার্সনের, কারণ এটা সাপ্রেসড হয়নি। মায়াজম কোনো ইভলভ এখানে কোনো হওয়ার কোনো ব্যাপার স্যাপার নাই। মোস্টলি ইমিউন রেসপন্স হাইপোথ্যালামাস ম্যানেজ করার চেষ্টা করছে। ডিটক্স পাথওয়ে ইজ অ্যাক্টিভ, বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ইট ইজ এ ডিটক্স প্রসেস, ডু নট সাপ্রেস দিস। এবং এই পেশেন্টরাই, জর্জ ভিটো লুকাসের স্কেল এআইবি পেশেন্টরাই সাধারণত খুব তীব্র জ্বর নিয়ে আসবে। যারা সি আর ডি লাস্ট স্টেজ, তাদের কিন্তু জ্বরের টেম্পারেচার অত বাড়ে না, যেটাকে আমরা খুব ভালো স্বাস্থ্য বলে মনে করি। তো স্ট্র্যাটেজি কিন্তু ওইটাই যে ন্যাচারালি কিউরেবল এই কেসগুলো অ্যাকিউট টোটালিটি নিতে হবে, মোডালিটি বেসড, এবং লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্স আমাদেরকে নিতেই হবে। যদি পোলারিটি সিমটম পাই বর্নিং ওশন মেথডে অথবা পিকিউআরএস পাই, তাহলে তো আরো কথা নাই। সাধারণত সিঙ্গল রেমেডি দিয়ে হয়, অনেক ক্ষেত্রে সিরিজ অফ রেমেডিজ লাগতে পারে। বিশেষত হামে কিন্তু একটা রেমেডি দিয়ে অনেক সময় এই কেসগুলো উঠানো যায় না। প্রগনোসিস 100% হতে হবে হোমিওপ্যাথদের, না হলে হোমিওপ্যাথি এটা বদনাম হয়ে যাবে।
তো আমি একটা ফিভার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আমি ডেভেলপ করেছি। আমি বহুকাল ধরেই এই পদ্ধতিতে আমি চিকিৎসা করে আসছি এবং আমার যারা স্টুডেন্ট আছেন এই বিষয়তে ইন্ডিয়াতে, আমি সেখান থেকেই এই প্রোটোকলগুলো তাদের জন্য ডেভেলপ করেছিলাম। আজ থেকে বছর 6 আগে সেখান থেকেই আমি নেয়া যে ডু নট প্রেসক্রাইব অর অ্যাডমিনিস্টার দি হোমিওপ্যাথিক মেডিসিন ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্স আনলেস দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ 1 or 2। প্রথমেই এই যে সামান্য একটু জ্বর এসছে, অনেকেই অ্যাকোনাইট, বেলেডোনা দিয়ে বসেন। এটা কিন্তু করা যাবে না। হুম? কখনো 24 ঘন্টার আগে কিন্তু ওষুধ দিতে হয় না। যদি না জীবন সংকটাপন্ন রকম জ্বর না হয়, 104 হয়ে গেছে। ওরকম না হলে কিন্তু এই কাজ করা যাবে না। ডু নট ইউজ হাই potency টু বিগিন উইথ আনলেস ইউ আর ডিলিং উইথ অ্যাকিউট এমার্জেন্সি অর সেপসিস। এরকম যদি আপনার ট্রেনিং না থাকে, প্রথমেই 10 এম দিয়ে অনেকে দেখেছি কাজ শুরু করে। এটা করা যাবে না। মাইকটা বন্ধ করেন প্লিজ, যিনি মাইক চালু করেছেন। Use low or medium potency to begin with, whether আপনি সেন্টিসিমাল আর 50 মিলিসিমাল যে potency প্রেসক্রাইবারই হন, আপনাকে মিডিয়াম টু লো থাকতে হবে। প্রথমেই 10 এম 50 এম কিন্তু এগুলো করা যাবে না। Don't put excessive attention to hot cold status if they can't be confirmed। অনেকে এই যে হট কোল্ড নিয়ে এত বেশি হয় যে সেখানে কিন্তু আসলে তারা জ্বরের যে বেসিক রেমেডি গুলো তারা কিন্তু অনেকে আমি দেখেছি বুঝে উঠতে পারে না। তো যারা নবীন তাদের জন্য বলছি, এগুলো যারা অভিজ্ঞ তাদের জন্য বলছি না। কাজে আপনারা কেউ কিছু মনে নেবেন না। এগুলো যারা নতুন জেনারেল হোম স্টাডিজে শিখছেন তাদের জন্যই বলছি। এবং যখন আমরা বুঝতে পারবো না যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, কারণ জ্বর এখনো ডেভেলপ করেনি আমাদের সামনে কোনো সিমটম নিয়ে, তখন আমরা পেশেন্ট খুব আপনাকে পিরাপিরি করছে, আপনি তখন এই সেরাম ফসের মতো বায়োকেমিক টিস্যু সল্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন প্যারাসিটামলের পরিবর্তে। এবং আপনি যখন এরকম হামের মতো একটা সিরিয়াস কেস ডিল করবেন, তখন 3 দিন পরে আসেন, 6 দিন পরে আসেন, 15 দিন পরে আসেন, এটা কিন্তু করা যাবে না। 3 to 6 hour ইভ্যালুয়েশন উইন্ডো থাকতে হবে আপনার, নাহলে কিন্তু এটা কিন্তু সেলফ লিমিটিং। হ্যাঁ, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আহ, এবং আপনাকে স্প্লিট ডোজ ব্যবহার করতে হবে যদি দরকার হয়। আপনি একটা ডোজ দিয়ে বসে থাকবেন আর আল্লাহ আল্লাহ করবেন বা আশা করবেন, এরকম না কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এবং যদি দেখেন যে অল্প পটেন্সিতে অল্প কাজ হচ্ছে, তখন কিন্তু 30 থেকে 200-তে আপনি কিন্তু যেতে পারেন। এটা কিন্তু হেজিটেট করা যাবে না। তো আপনি যদি দেখেন যে একটা ডু নট হেজিটেট টু ইউজ ক্রনিক রেমেডিজ অফ দ্য অ্যাকিউট ওয়ান ইউ হ্যাভ বিগান উইথ টু কমপ্লিট দি হিলিং। এরকম কিন্তু অনেক সময় হয় যে আপনি একটা ওষুধ দিয়ে একটা রোগীকে চিকিৎসা করছেন, জ্বর কালীন তার দেখা গেল তার অ্যাকিউট দেখা দিল ক্রনিক ডিজিজের চিকিৎসা করতে করতে, তখন কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাকিউট রেমেডি গুলোই কিন্তু আমরা সাধারণত হোমিওপ্যাথিতে ভাবি। হুম। এবং যদি দরকার হয়, যদি কোনো অ্যাকিউট আপনি ক্রনিক করছেন, সেই সময় দেখা গেলো ডিফেক্টিং রেমেডি দিয়েছেন, কিন্তু তার এই কিছু সামান্য লক্ষণ দেখা দিয়েছে, সেখানে কিন্তু মাদার টিংচার যদি দরকার হয় আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কমপ্লেক্স কেসে। এটা কিন্তু আপনার ওই পেশেন্টকে ভালো রাখার জন্যই। আর আপনি যে ক্রনিক যে প্রেসক্রিপশন করেছেন সেটার পোটেন্সিটাকে নষ্ট না করার জন্য এটা করতে পারেন। আচ্ছা, তো আমরা হোমিওপ্যাথিক ফিভার ম্যানেজমেন্টে ইটিওলজিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলেছি। তো আমাদের আজকের বিষয়বস্তু হাম। তো সেটা কফ অ্যান্ড কোল্ডের মধ্যে পড়বে না, এটা ভাইরাল একটা ফিভার। মোডালিটিসটা গুরুত্বপূর্ণ, জ্বরের ক্ষেত্রে কোন সময় হয় এবং কিভাবে হয়, এই সিমটোম্যাটিক যে ব্যাপারগুলো, মোশন, রেস্টলেসনেস, থার্স্ট একটা ভেরি গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া আমার যে প্রোটোকলটা, এবং তার যে পজিশন, কোয়াইট অর রেস্টলেসনেস আছে কিনা, চিলি wrapped আপ অর হট উইন্ডোজ ওপেন, যেমন ব্রায়ো পাল সালভ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোন রেমেডি টাইম মোডালিটিসে কোন সময় বেশিরভাগ সময় বাড়ে। তো আপনি বেলেডোনা দিতে গেলে আপনাকে কিন্তু জানতে হবে যে বেলেডোনা দুপুরের পরেই কিন্তু বেশিরভাগ বৃদ্ধিটা আমরা লক্ষ্য করি। সেই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো আপনাকে কিন্তু ওই জিনিসগুলোর সাথে পরিচিত থাকতে হবে যে 3টার সময় বেড়ে যাচ্ছে জ্বর, তাহলে বেলেডোনা নয় তো, এরকম কিন্তু আপনাকে ভাবতে হবে। খুব থার্সলেস পারসন, এপিস নয় তো, আপনাকে কিন্তু ভাবা লাগতে পারে। তো এই জিনিসগুলো আপনারা টাইম বেসড যে আমাদের প্রুভেন যে এগুলো আছে, আমি এটা একটা চার্ট তৈরি করেছিলাম আমার আহ পূর্ববর্তী স্টুডেন্টদের জন্য। তো এটা আমি ব্যবহার করি এখনো। আপনারা কিন্তু এরকম রেফারেন্স আপনাদের পছন্দের রেপার্টরি থেকে তৈরি করতে পারেন। আরেকটা হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে আমি যেটা অ্যাক্টিভিটি ব্যবহার করি, এটা কার্টিসি টু ডক্টর প্রফুল বিজয়কর। হট এবং থার্সলেস হলে উনি এই রেমেডি গুলোকে গুরুত্ব দিয়েছেন। আবার হট এবং থার্সটি হলে এই রেমেডি গুলোকে উনি অ্যাকিউটে ভাবতে বলেছেন।
চিলি এবং থার্সটি হলে এই রেমেডি গুলো, এই কম্বিনেশন গুলো, চিনি এবং থার্সলেস এই কম্বিনেশন গুলো। আপনাকে যে এটাই নিতে হবে তা নয়, কিন্তু আপনি এরকম একটা চার্ট বানিয়ে রাখলে আপনার কিন্তু প্রেসক্রিপশনে একই প্রথম দিকে খুব সুবিধা হবে, যারা নবীন, যারা শিখছেন। এবং এই অ্যাকিউটের ফ্লো চার্টটা আপনি কিন্তু অ্যাক্টিভিটি ইনক্রিজ, ডিক্রিজড এন্ড নো চেঞ্জ এই বেসিসেও কিন্তু আপনি এই ফ্লো চার্টটা ফলো করতে পারেন। যেমন জ্বর আসছে, ডিক্রিজ অ্যাক্টিভিটি পড়ে আছে, আপনি ভাবছেন জেলসিমিয়াম দেবেন কিনা, দেখেন তো জেলসিমিয়াম আছে কিনা, ডালনেস, ডালনেস আছে, এই দেখেন থার্সলেস এর মধ্যে জেলস বসে আছে। তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভিটি দিয়ে এইভাবে চার্ট করে করে অ্যাকিউটের ম্যানেজমেন্টে কিন্তু আমরা এটা কিন্তু ইয়ে করতে পারবো খুব সহজে। কিন্তু আমাদের প্রেসক্রিপশনটা ঠিক হচ্ছে কিনা এটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু অ্যাকুইটে এভাবে করতে হয়। প্রফুল বিজয়কার স্যার উনি ওই যখন মুম্বাইয়ে উনি যখন কনফারেন্স করছিলেন এগুলো তখন উনি প্রেজেন্ট করেছিলেন। হুম। তো আপনি যদি স্ক্যান করেন ফাটকের রেপার্টরি, যেটা সবচাইতে কনসাইজ অ্যান্ড মোস্ট ফোকাসড, আমরা দেখি যে মিজলস দিয়ে যদি আপনি সার্চ করেন, রেপার্টোরিয়াল সার্চ যেটাকে আমরা বলি, গ্লোবাল সার্চ, যে কোন কোন রেমেডি গুলো সবচেয়ে বেশি ইন্ডিকেটেড হয়ে আসছে মানে ঐতিহাসিকভাবে, হিস্টোরিকলি। সো উই সি পালসিটিলা, দেন ফলোড বাই কার্বোভেজ, সালফার, আর্সেনিক, কেলিবাই, ব্রায়োনিয়া, ড্রসেরা, কফিয়া, ইউফ্রেসিয়া, মার্কুরি, ডালকামারা, ইপেকাক, স্টিকটা পালমোন, বেলেডোনা, ক্যালিকার্ব, জেলসিমিয়াম, অ্যাকোনাইট, এটসেট্রা এটসেট্রা, আমরা কিন্তু এটা পাই। এবং সিনথেসিস থেকে যদি আপনি এক্সট্রাক্ট করেন সিমিলার, তার মানে হিস্টোরিকলি আপনি যে রেপার্টরিতেই যান আপনি এই ওষুধগুলোই ঘুরে ফিরে আপনি বেশি ইন্ডিকেটেড হতে দেখবেন। তার মানে কি জ্বর আসলেই একটা থার্স্টি পেশেন্টকে আমি পালসিটিলা হাম ভেবে, হাম শুনলেই আমি পালসিটিলা দিয়ে দিব না, তা নয়। আমি এটা একটা দেখালাম যে আপনি কিন্তু এই রেমেডি গুলোর মধ্যেই সবচেয়ে বেশি হিস্টোরিকলি আমরা এগুলো ইন্ডিকেটেড হতে দেখি। তো আপনি সিনথেসিস রেপার্টরিতে আপনি যে রেপার্টোরিয়াল এক্সট্রাকশন করেন ক্লেভার ওয়েতে, সমস্ত রুব্রিক নিয়ে, গ্লোবাল রুব্রিক নিয়ে খুব ক্লেভার ওয়েতে আমরা অ্যানালিসিস গুলো দেখতে পারি। সাধারণত পালসিটিলা লিডিং থাকে, এই হাম বা হাম রিলেটেড যে সিমটম গুলো আমরা পাই তার মধ্যে লিডিং পলিক্রেস্টের মধ্যে পালসিটিলা চলে আসছে। কার্বোভেজ ইজ অ্যান এক্সেলেন্ট চয়েস আফটার হাম, আফটার মিজলস এফেক্ট, আমি একটু পরে দেখাবো। সালফারও তাই, কেলিবাই তাই, যেখানে আপনার নেইজাল প্রচুর সিমটম ডেভেলপ করে। বেলেডোনা অফ কোর্স দি অ্যাকিউট ফার্স্ট স্টেজ অর মেবি সেকেন্ডারি স্টেজ ম্যানেজমেন্ট কনভালশন ইরাপশন, যেখানে ব্রায়োনি অফ কোর্স নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে। ড্রসেরা অফ কোর্স ক্রুপ অ্যান্ড কফ, ইউফ্রেসিয়া যেখানে চোখ অ্যাফেক্টেড হয়ে গেছে, আর্সেনিক অ্যালবাম যেখানে টিপিক্যাল আর্সেনিক মোডালিটিস। এবং দেখেন স্মল রেমিডিজ এর মধ্যে আমরা ইউফ্রেসিয়াকে লিডিং এ পাচ্ছি, যেখানে চোখ এবং নাক দুটাই আক্রান্ত হয়ে গেছে, আপনার চোখে দেখেছেন। ইউফ্রেসিয়া লিডস দি ওয়ে, ফলোড বাই কার্বোভেজ, কফিয়া ক্রুডা, কেলিবাই ঘুমাতে পারছে না, স্লিপলেসনেস, ড্রসেরা ক্রুপ কাশি হচ্ছে, স্টিকটা পালমন একদম নাক বন্ধ হয়ে আছে, ইপেকাক বমি বমি ভাব যাচ্ছেই না। তো জেলসিমিয়াম, আমরা এগুলো কিন্তু এভাবে ভাবতে পারি। আচ্ছা, স্কিন ইরাপশনকে যদি আপনি গ্লোবাল রুব্রিক ধরেন, মিজলস যদি একটা লিড ওয়ার্ড নিয়ে আপনি এক্সট্রাকশন করেন, সেখানেও কিন্তু এটা লিডার কিন্তু পালসিটিলা, ফলোড বাই আর্সেনিক, কেলিবাই, ব্রায়োনিয়া, অ্যাকোনাইট, এরাই কিন্তু লিড করছে। তার মানে আমরা যদি মেটেরিয়া ফোকাসড, আমরা যদি এই থেরাপিউটিক্স বেসড আমরা যদি একটা স্টাডি করতে চাই, তো এই রেমেডি গুলোতেই হিস্টোরিক্যাল ডেটার অনুযায়ী আমরা বেশি বেশি স্টাডি করলে সবচাইতে সাফল্যের সাথে এই কেসগুলো ডিল করতে পারবো। হুম। এবং পোস্ট মিজলস যে ব্যাড এফেক্ট, সেটাকে যদি আমরা আরেকটা থিম ধরে আগাই, আমরা কিন্তু সেখানেও স্মল রেমেডির মধ্যে কার্বোভেজকে লিডার হিসেবে পাচ্ছি। আর পলিক্রেস্টের মধ্যে ওইটাই ঘুরে ফিরে আছে, পালসিটিলা থাকবেই, কারণ পলিকেস পালসিটিলা সবচেয়ে বেশি সিমটম, কেলিকার্প তো থাকবেই, মার্কারি, এগুলো সব পলিক্রেস্ট। কিন্তু ছোট ছোট রেমেডির মধ্যে দেখেন ইউফ্রেসিয়া চলে আসছে, কার্বোভেজ চলে আসছে, ড্রসেরা চলে আসছে, স্টিকটা পালমন চলে আসছে, হায়োসামাস আসতে পারে, ক্যাম্ফোরা আসতে পারে। আপনাকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই সুন্দর করে মাথায় রাখতে হবে। তো আমরা এবার কমপ্লিট রেপার্টরি একটা এক্সট্রাকশন করে দেখি যে এই যে কানে যেমন একটা রুব্রিক আমি নিয়েছি, হিয়ারিং ইম্পেয়ার্ড অর ডিফিকাল্ট মিজলস আফটার, অর্থাৎ মিজলস হয়ে গেছে, সাপ্রেস করা হয়েছে ভুল ট্রিটমেন্টে, সেখানে পর থেকে এই বাচ্চা আর কানে শুনছে না। কয়েক মাস পরে মা এসে আপনাকে বললো, আপনি কি কি রেমেডি ভাববেন? কার্বোমেজ 3 মার্কস, পালসিটিলা 4 মার্কস, এবং সালফার 3 মার্কস, এবং আপনার মার্কারি 3 মার্কস। তার মানে আমরা ওই যে ওষুধগুলো ভাববো, আমরা হিস্টোরিক্যাল
যে আমাদের রিলায়েবল যে এন্ট্রি আছে সেগুলো আমরা দেখলে এই রেমেডিগুলোর মধ্যে থেকে আমাদেরকে বেশি বেশি করে ভাবতে হবে। আমরা এগুলো দিব তা না, আমরা ডিফারেন্সিয়াল করব, আমরা কেস নিব। পলিক্রেস চলে আসলে তো খুবই ভালো, যদি না আসে আমাদের হাতে কিন্তু ছোট ছোট অনেক রেমেডি হাতে ধরা রইলো। তো আপনারা কিন্তু এইভাবে কাফ যাচ্ছেই না, আপনি কার্বোভেজ দিয়ে দেন 30C, হ্যাঁ, কোনো ক্ষতি হবে না পেশেন্টের। হ্যাঁ, আপনি যখন জানবেন যে মিজো সাপটার, আপনি কিন্তু দিতে পারেন যদি একেবারে কিছু না বুঝেন। আপনাকে যে একদম ঘুরে ফিরে প্রচুর স্টাডি করেই এটার ইয়ে বের করতে হবে তা কিন্তু না। আপনি কিন্তু আরো 2, 3, 4টা সিমটম মিল করে আপনি কিন্তু এই রেমেডি গুলো সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো সেটাই আমি দেখাচ্ছি। ব্যাড ইফেক্টস অফ এক্সস্টিং ডিজিজেস, কার্বোভেজ লিডস দি ওয়ে। Carbovis leads the way among many other things. Carbovis is a very large remedy. The bad effects of exhausting disease, এটা কিন্তু কার্বোভেজ কিন্তু সবসময় লিড দি ওয়ে। এটা চারকোল থেকে বানানো একটা রেমেডি, এবং এটা ইমপারফেক্ট অক্সিডেশনকে আপনি জানেন, ব্লাডে এটা প্রচুর এটা বিস্তার করে, এবং it's been used for time immemorial of homeopathy. হ্যাঁ, coldness, gasping for air, burning থাকতে পারে, decomposition, very advanced gangrene develop করতে পারে। আমরা মিজোস এগুলো পাবো না, কিন্তু foulness of discharge এগুলো থাকতে পারে, blueness of parts যেখানে আপনার নিউমোনিয়া স্টেট ডেভেলপ করছে সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পেতে পারি। ফ্যানিং ডিজায়ার হবে, হ্যাঁ। তো ইভিনিং অ্যাগ্রাভেশন আমরা পাচ্ছি, জিআইটি কমপ্লেক্স থাকতে পারে, ফ্ল্যাটুলেন্স অফ কোর্স কার্বোভেজ, ফেমাস কার্বোভেজ। So nucleus of the remedy have never been well since a previous exhaustive illness. That is the entry point to carbohydrate in measles. আমরা কিন্তু এইভাবে কিন্তু কার্বোভেজের বাকি লক্ষণগুলো মিলিয়ে দেখব। এই পেশেন্ট কার্বোভেজ নয় তো। আরো কিছু কিছু কনফার্মেটরি সিমটম থাকে, ইন্টারনাল বার্নিং উইথ এক্সটার্নাল কোল্ডনেস। এটা কলাপস স্টেটে আমরা বেশিরভাগ পাই, আমরা সাধারণত কলেরা স্টেটে পাই। আমরা মিজোসিস স্টেট এরকম কম পাই। ফ্লাটুলেন্স ইন আপার অ্যাবডোমেন, এটাও আমরা সাধারণত টাইফয়েড আফটার বেশিরভাগ পাই। গ্রেট ডিবিলিটি আমরা এটা পারি, আমরা হতে পারে। ক্লিনিক্যাল আপনি তো দেখলেন একটু আগে, আপনাদেরকে বললাম যে কলাপস স্টেট নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, এবং অ্যাজমা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম সিএফএসও কিন্তু অ্যাজ এ জেনারেল ডিজনিয়ার সাথে এটা কিন্তু ডেভেলপ করতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসগুলো সবসময় মনে রাখবো। কার্বোভেজের প্রচুর মোডালিটি আছে, আপনারা এগুলো সবাই যারা ভালো করে অ্যাকিউট শিখতে চান, এগুলো রিলায়েবল আপনারা দেখে নিবেন কার্বোভেজের। এরপরে আমরা মাস্টার আরেকটা রেমেডি দেখবো, পালসেটিলা। পালসেটিলা for a later stage or pneumonia associated with measles, especially when the cough is loose with thick yellow-green phlegm and the person is mild, weepy and worse in warm room. Paulsitilla কিন্তু একদম leading the way. তো থার্স্টলেসনেস, কিন্তু আমার অভিজ্ঞতায় পালসিটিলা কিন্তু কিছু কিছু পেশেন্টে আমি থার্স্টি পেয়েছি। আমি যেহেতু পালসিটিলার অ্যাকিউটে এবং নিউমোনিয়াতে আমি প্রেসক্রিপশন করেছি, আমি কিন্তু সবসময় থার্স্টলেস এরকম পাইনি। তো এটা আমার একটা অবজারভেশন, বাট আই ডোন্ট হ্যাভ হান্ড্রেডস অফ কেসেস লাইক দ্যাট, কারণ আমাদের কাছে এই ধরনের হাসপাতাল সেট আপের কেস ওইরকম আসে না। কিন্তু আমি আমার ক্লিনিক্যাল অবজারভেশনে আমি এরকম দেখেছি। আরেকটা পালসিটিলার ওয়ান অফ দি গ্রেট ইন্ডিকেশন হচ্ছে চেঞ্জেবিলিটি অফ সিমটম, যেটা আমি রিপিটেডলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে ভেরিফাই করেছি, যখন নির্দিষ্ট কোনো মোডালিটিস থাকে না। হ্যাঁ, ওয়েপিং মোড আনসারস ইন মোনোসিলেবল, এটা আমি পেডিয়াট্রিক গ্রুপে আমি বেশ দেখেছি, একটা দুটো করে কথা বলে উত্তর দেয়। ফ্রেশ এয়ার, ফ্যান, ফ্যান অনেকে চায় না, কিন্তু না হলেও তারা গায়ের জামা কাপড়টা খুলে রাখতে চায়। এবং সিমটম চেঞ্জিং ফ্রিকোয়েন্টলি, এটা আমি দেখেছি, একই রকম জ্বর হয় না এদের ক্ষেত্রে, প্রতিদিন চেঞ্জ হতে থাকে। মোডালিটিস আর নট কনসিস্টেন্ট। হ্যাঁ, আপনি সন্ধ্যাবেলায় বৃদ্ধি ভাবলেন, আপনি ভাবলেন যে পালসিটিলাই মনে হয়, আপনি ভাবলেন যে ঠিক ইয়েলো গ্রিন ডিসচার্জ, পরের দিনই যে দেখলেন যে ডিসচার্জ একটু অন্যরকম হচ্ছে। এরকম পালসিটিলা, তবে অধিকাংশ ক্ষেত্রেই থার্স্টলেস হয়, এবং আপনার যে ইয়েগুলো বললাম তারা বেশ মানে ইয়ে থাকে, হট থাকে, ফ্যান না চাইলেও খোলামেলাই চায়, চুপচাপ শুয়ে থাকলেও চায়, মাকে কাছে চায় বাচ্চাদের ক্ষেত্রে। পালসিটিলা আমি টাং মাঝে মাঝে এটা আমি করবোরেট করি অ্যাকিউট প্রেসক্রিপশনে। এটা সাধারণত ইয়েলো গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সেস একটা কনকমিটেন্ট কিন্তু আমি দেখেছি। এটা ডক্টর প্রকাশ ভাকিল কাজ করেছেন, এবং আপনারা এরকম টাং কিন্তু পেতে পারেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনকমিটেন্স। তো ব্রায়োনিয়া ইজ ড্রায়োনিয়া, ড্রাই পেইনফুল কাফ, ওয়ার্স উইথ এনি মুভমেন্ট, এনি কাইন্ড অফ মুভমেন্ট, কথা বলতে পারে না, নড়তে পারে না। শার্প স্টিচিং চেস্ট পেইন,
যাদের প্লুরিসি ডেভেলপ করছে, নিউমোনিয়া ডেভেলপ করছে, ওয়ার্স ফ্রম ডিপ ব্রিদিং আর কাফিং। যাদের নিউমোনিয়া ডেভেলপ করে গেছে তাদের হংকিং কফ হবে, হংকিং, যেন একটা সিঙ্গার মধ্য দিয়ে কাফ দিচ্ছে। আমি কোভিডে এটা সাকসেসফুলি ব্যবহার করেছি, ওয়ান এম্পোটেন্সিটা। কোভিডের আমি খুব অ্যাডভান্স পেশেন্টদেরকে আমি ব্রায়োনিয়া দিয়ে ফিরিয়েছি ওই টাইমে। দি ইরাপশন মে বি স্লো টু অ্যাপিয়ার অর রিসিড। ধীরে ধীরে, ব্রায়োনিয়া ইজ এ ভেরি স্লো অ্যাক্টিং ড্রাগ। তো প্রথম দিন যা রয়েছে আপনি ব্রায়োনিয়া দিয়ে বসলেন, তাহলে কি বোঝা যাবে? আপনি হোমিওপ্যাথির ফান্ডামেন্টালসটা ধরতে পারেননি, কারণ এই ওষুধের পেজটা হচ্ছে ভেরি স্লো। টাইফয়েড ফিভার, মিজলসের অ্যাডভান্স স্টেজ, তারপরে নিউমোনিয়ার অ্যাডভান্স স্টেজ, কোভিড এর অ্যাডভান্স স্টেজ ধীরে 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 ডেভেলপ করে। Patient cranky, answer no and irritable, very thirsty sometimes. Any kind of motion aggravates, any kind, whether movement, body movement. কনস্টিপেশন শেষের দিকে যে ডেভেলপ করে, প্রথম দিকে থাকে না, ফার্ট করে ওইটাই যে প্রথম দিকে শুরু করবেন তা কিন্তু না। আমি এটা রেখেছি কারণ আমি কোভিডে সাকসেসফুলি বহু পেশেন্টকে আমি এটা দিয়ে জীবন বাঁচিয়েছি, এই জন্যই রেখেছি। এবং আমার অবজারভেশন অ্যাগ্রাভেশন টাইম ক্লিনিক্যালি আমি ওই টাইমে পেয়েছি বিটুইন 8 PM to 11 PM, যেটা আমি 9 PM এর সাথে আমি এটা কিন্তু পাইনি সাধারণত পুস্তকে যেটা লেখা আছে। আমি বহু অ্যাকিউপেশন দেখেছি, তার ভিত্তিতে আমার কাছে এটাই যুক্তিসঙ্গত একটা ব্যান্ড বলে মনে হয়েছে। Painful cough is a concomitant, not to prescribe on the first day. Symptoms may take few days to develop. Bryonia follows well by sulfur, Allen's note. তাহলে আমি প্রথম দিন জ্বর আসছে, ফট করে ব্রায়োনিয়া দিয়ে শুরু করলাম, 2-3 দিন ধরে জ্বর আসছে, নো, ইউ আর এ রং প্রেসক্রাইবার। আপনাকে এটা জানতে হবে যে জ্বরটা কয়েকদিন ধরে চলছে কিনা। জেলসমিয়াম আপনারা জানেন, থার্সলেসনেস considered when the patient experiencing significant weakness, fatigue, drowsiness, aching of muscles with a general lack of thirst. এটা তাহলে আমরা পোস্ট মিজলস পেতে পারি, যেখানে ফ্লু আফটার, ভাইরাল অ্যাটাক আফটার, পেশেন্টের ভাইটালিটি গন ডাউন টু এগুলো ডেভেলপ করে না। আপনাদেরকে পেজটা সবসময় মনে রাখতে হবে। লেথার্জি, ট্রেমব্লিং, মোটর নিউরন যে সিমটম সেগুলো আস্তে আস্তে আসে, কিন্তু পেশেন্ট কিন্তু ইনভ্যারিয়েবলি থার্সলেস হবে। পানি খাচ্ছে একজন, তাকে আপনি দিয়ে দিলেন জেলসিমিয়াম, এ কিন্তু মারাত্মক বিপদ তৈরি হবে আপনার। এবং চলাফেরা করতেছে উত্তেজনায়, হাঁটতেছে, আপনি ফট করে জেলসিমিয়াম দিয়ে দিলেন, তাহলে বেসিক অফ হোমিওপ্যাথি অবশ্যই ভুল হয়ে গেল। Hundreds of patients I have cured with gelsemium over the last 20 years. It's one of the most proven homeopathic remedy in febrile condition. APC is another one indicated, যেখানে থার্সলেসনেস দেখবেন, কাজে ফট করে জেলসিমিয়ামই হবে এটা কিন্তু ভাবা যাবে না। যদি পেশেন্টের এনসেফালাইটিস, মেনিনজাইটিস ডেভেলপ করতে থাকে, আপনাকে কিন্তু বুঝতে হবে। বাচ্চারা, শিশুরা নিদ্রিত অথবা জাগ্রত অবস্থায় মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ হইতে মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে, হেলেবোরাস। তার মানে যেখানে পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে, আপনাকে কিন্তু এপিস ভাবতে হবে। যদি সে থার্সলেস হয়, ইন্ডিকেট when the rash is burning, stinging and painful, the skin may appear shiny and swollen, and the person may feel better from cold application. লোয়ার আইলিড সাধারণত সোলেন হবে, ডিফারেন্সিয়াল করতে হবে ক্যালিকার হচ্ছে আপার আইলিড। পেডাল ইডিমা থাকতে পারে, পেডাল ইডিমা, পায়ে পানি আসতে পারে। অ্যাপোসাইনামের সাথে আপনারা, আর্সেনিক অ্যালবামের সাথে আপনাকে ডিডি করতে হবে। এগুলো সাধারণত হসপিটাল কেসে আপনারা বেশিরভাগ পাবেন। যদি শিখতে চান হসপিটালে বা কারোর এরকম যদি চেম্বার থাকে, সেই সমস্ত জায়গা থেকে শিখতে পারলে সবচেয়ে ভালো হবে। এফিস ইজ এ ভেরি ইউজফুল রেমেডি ইন অ্যাডভান্স প্যাথোলজিক্যাল কন্ডিশন। ওদের ইজ এ কিডনি ফেইলিয়ার, ইট ইজ এ আপনার মিজলস ড্রিভেন সিচুয়েশন, এনসেফালাইটিস, যেখানে ব্রেইনে মেনিনজাইটিস ডেভেলপ করতেছে, এবং যেখানে ইউরিনারি কমপ্লেন্টস থাকতে পারে, ইউটিআই। বার্নিং স্টিঙ্গিং পেইন ইজ দ্য হলমার্ক অফ এপিস উইথ থার্সলেসনেস এন্ড হিট ইনটলারেন্স। রাস্টক্স আসতে পারে। The rash is intensely itchy and skin feels tight. The person is very restless, like aconite, restless, like arsenic album, restless. Arsenic album, restless is in the mental plane, anxiety.
Rust tox is restless and physical pain. Because of the physical pain, they become restless. হ্যাঁ, ডিডি করতে হবে আমাদেরকে। জ্বরের সময় পেশেন্ট বলে হাঁটে চলে বেড়ালে এরকম ভালো বোধ করে, দি মেডিসিন ইজ রাস্টক্স। রাস্টক্স প্রথম দিন সাধারণত ডেভেলপ করে না। রাস্টক্স আমি এর আগে পড়িয়েছি আপনাদের ক্লাসে কিনা আমি ঠিক মনে নেই। রাস্টক্সে সাধারণত দুই ভাবে প্যাথোলজি ডেভেলপ করে, খুব ফাস্ট পেস আর একটা হচ্ছে খুব স্লো পেস। হ্যাঁ, সাধারণত এইটা আপনি দুই ভাবেই পেতে পারেন, কিন্তু রাস্টক্সে কিন্তু রেস্টলেসনেস থাকে। তাহলে সালফার এটা ইন্ডিকেটেড হতে পারে লেটার স্টেজে, যেখানে র্যাশ ফুললি উঠে এটা ডেভেলপ করেছে এবং লিঙ্গারিং আছে, কিন্তু ইচিং আর যাচ্ছে না এবং বিছানায় শুলেই বেড়ে যাচ্ছে। তো লং টার্ম পোস্ট এফেক্ট অফ সালফার, পেশেন্ট লুকস লাইক সালফার, modalities is supported by sulfur, you can consider sulfur in those cases. অ্যাকোনাইট এটা তো ফার্স্ট স্টেজ, আমি যেটা বললাম যে আপনাদের কাছে এই ধরনের রোগী আমাদের কাছে খুব কম আসে। অ্যাকোনাইট আমি সাকসেসফুলি অনেকবারই ব্যবহার করেছি। হাই পোটেন্সি দিতে হয়, 30C না, অফকোর্স 201 m। The first remedy for the sudden onset of measles, high fever, restlessness, and hard, dry, croupy cough, indicated when cough is hard, croupy, with hoarseness and difficulty of breathing, dry, hot skin, and no sweat. ডিডি করতে হবে বেলেডোনার সাথে। ডিডি করতে হবে বেলেডোনার সাথে। কেন? বেলেডোনাতে ঘাম থাকতে পারে কাভার্ড পার্টসে সাধারণত। অ্যাকোনাইট কিন্তু ড্রাই হবে। হ্যাঁ, এবং অ্যাকোনাইটে কি হবে? রেস্টলেসনেস থাকতে পারে এবং ফিয়ার অফ ডেথ কিছু কিছু পেশেন্টে ডেভেলপ করতে পারে, বিশেষত ভয় পাওয়া পেশেন্ট গুলো থেকে যদি জ্বর হয়। আর নো ডিলিরিয়াম কোনো থাকবে না, কিন্তু ডিডি ডিলিরিয়াম করতে হবে কার সাথে? বেলেডোনার সাথে। এখানে বেলেডোনা টাইপিং করতে মিস্টেক হয়ে গেছে, এখানে বেলেডোনা হবে। ডিডি হবে কার সাথে? বেলেডোনার সাথে, কারণ অ্যাকোনাইট ফাইট করবে কার সাথে? বেলেডোনার সাথে। Belladonna is a hallmark remedy when lung inflammation occurs with intense heat, violent cerebral symptoms, throbbing, headache, delirium, or a barking and spasmodic cough. Thirstlessness during the chill state, but thirsty during the তাপাবস্থা, হিট স্টেজ। তাহলে আমাদেরকে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, থার্স্টলেস ডিউরিং দি চিল স্টেট, বাট থার্স্টি প্লাস প্লাস ডিউরিং দি হিট স্টেজ। এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু ভুল প্রেসক্রিপশন হয়ে যাবে। কখনো বেলেডোনা নিয়ে ভুল প্রেসক্রিপশন করা যাবে না। সাডেননেস, ভায়োলেন্ট কনজেশন অফ হেড, হ্যাঁ, মাথা একদম ছিঁড়ে যাচ্ছে ডাক্তার, হ্যাঁ, এটা কিন্তু বলবে। অ্যাকোনাইট বলবে বুকের মধ্যে খারাপ লাগতেছে, অ্যাকোনাইট বলবে বুকের মধ্যে খারাপ লাগতেছে। আর বেল কি বলবে? মাথা ছেড়ে যাচ্ছে, দপদপ করতেছে। হাই ফিভার 101+, কেবল একটুখানি জ্বর আসছে আপনি অমনি বেলেডোনা মেরে দিলেন না, তা কিন্তু হবে না। খুব বেশি হাই হয়ে গেলে আমরা পাইরোজেনের সাথে ডিডি করব। এবং যদি নিউমোনিয়া ডেভেলপ করতে থাকে তাহলে ভিরেট্রাম ভিরিডির সাথে আমরা ডিডি করব। তো হট রেড স্কিন, ফ্লাস্ট ফেস, বার্নিং হিট is a hallmark of belladonna. Sensitive to light and noise, red congested tongue, strawberry tongue, একটু পরে আপনারা দেখবেন, red congested tongue, right sided pneumonia, right sided prominency থাকবে, hot head, cold limbs, chill state, patient feels in the hand fast, then it radiates to the rest of the body. ডক্টর গাজানন ধানিবকর এটা একটা উনি ক্লিনিক্যাল টিপস দিয়ে দিয়েছেন, ওনার বিস্তর ক্লিনিক্যাল অবজারভেশন আছে অ্যাকিউটে, উনি কিন্তু এই জিনিসটা উনি অ্যাড করেছেন আমাদের সুবিধার্থে। এবং আফটারনুন অ্যাগ্রাভেশন, আমার ইনফ্যাক্ট আমি জ্বরে যে ফার্স্ট প্রেসক্রিপশন করেছিলাম আমার এখনো মনে আছে, বহু বছর আগে, মোর দেন 20 years ago, very successful prescription, belladonna 30C, and that fever I still remember was 3:30 p.m, 3:30 in the afternoon, এবং পেশেন্টের কি ছিল? মুখ ফ্লাস্ট হয়ে গেছে, কনজেশন হয়ে গেছে এবং খুব তীব্র জ্বর ছিল। এবং আমার এখনো মনে আছে 30 শক্তি কয়েক ডোজ দেওয়ার পরেই পেশেন্ট আস্তে আস্তে কয়েক ঘন্টার মধ্যে সুস্থ সবল হয়ে যায়। তাহলে বিগিনিং স্টেজ অফ এনি ইনফ্লামেশন, অ্যাকিউট স্টেজ লাইক অ্যাকোনাইট, লাইক রাস্ট টক্স, ইপেটোরিয়াম এন্ড ফেরাম ফস, অফ কোর্স ইউ হ্যাভ টু ডু ডিডি উইথ ফেরাম ফস। বেলেডোনারে কিন্তু এরকম টাং আপনারা দেখতে পারেন, হ্যাঁ, স্ট্রবেরি টাং বলা হয়, এটা কিন্তু আরেকটা কনকমিটন দিয়ে দিলাম। ফসফরাস ইজ জেনারেলি ইন্ডিকেটেড ইন নিউমোনিয়া, হেপাটাইজেশনের আগে হচ্ছে, তখন কিন্তু ফসফরাস হেপাটাইজেশন মানে লাং টিস্যু শক্ত হয়ে যাচ্ছে। when the person has a tightness in the chest, strong desire for cold drinks, যদি ফসফরাস কাদের লাগবে? আমার অবজারভেশনে, আমার ক্লিনিক্যাল অবজারভেশনে যারা ফসফরাস গ্রুপ অফ পেশেন্ট তাদেরই ফসফরাস লাগে, তাদেরকে অন্য গ্রুপের পেশেন্টের নিউমোনিয়াতে কিন্তু ফসফরাস দিলে কাজ আমি হতে দেখি নাই। নিউমোনিয়া আপনারা যদি অভিজ্ঞতা ভালোভাবে না করে, আপনাদের কিন্তু নিউমোনিয়া
হলেই কিন্তু আপনারা কিন্তু সাথে সাথে কেসটা নেবেন না, একটু ভালো করে শিখে নেবেন। হাংরি ডিউরিং the chill state and heat stage is a PQRS to phosphorus in febrile state. I have always found phosphorus is very thirsty, high fever, and lower respiratory tract illnesses. Lower অর্থাৎ আপার থেকে ফট করে একদিনের মধ্যেই বা 12 ঘন্টার মধ্যে যেখানে নিউমোনিয়া ডেভেলপ করে যাচ্ছে, দ্যাট ইজ এ ফসফরাস কেস। Constant cough with pain in the chest, burning palms, rusty sputum in pneumonia, secondary stage. You use accessory respiratory muscle for breathing. অর্থাৎ যখন লাং মাসল কলাপস, লাং যখন কলাপস করে যাচ্ছে তখন বুকের যে অ্যাক্সেসরি মাসল সেগুলো দিয়ে পেশেন্টকে ব্রিদিং নিতে হয়। আমার কাছে একটা ভিডিও ছিল, আনফরচুনেটলি আমি দেখাতে পারছি না। দোজ পেশেন্টস নিড ডিউরিং দ্যাট ভেরি নিউমোনিয়া স্টেট, ইউ নিড ফসফরাস, যদি আপনি শিওর থাকেন। আপনাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। রাইট লোয়ার নিউমোনিয়া, যারা এই যে ফারুক যে মাস্টার এগুলো একটা টিপ দিয়েছেন, কিন্তু আপনার কাছে এক্স রে করা না থাকলে আপনি জানবেন কি করে কোন পাশে? অসকালটেশন করে যদি অনেক অভিজ্ঞতা থাকে আপনি পাবেন। ড্রসেরা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, ক্রুপ কফ, যেখানে আপনার যেটা হুপিং কফের মতো হয়ে যাচ্ছে, আপনার কিন্তু ড্রসেরা হামে কিন্তু লাগবেই। লাইং ডাউন অ্যান্ড আফটার মিডনাইট আপনাকে ডিডি করতে হবে কার সাথে? হেপার সালফারের সাথে অ্যান্ড অ্যাকোনাইটের সাথে। ড্রসেরা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ইন পোস্ট মিজলস এফেক্ট, যেখানে শিশুরা আপনার হুপিং কাফ ডেভেলপ করছে। তাহলে লাইং ডাউন শুলেই বাড়ে এবং সাধারণত মধ্যরাতের পরেই হয়। আরো বেশি 3টার পরে হলে আমরা হেপার ভাবি, আর আরেকটু আগে হলে বা মধ্যরাত পর্যন্ত হলে আমরা অ্যাকোনাইট ভাবি, ক্রুপ কাফে। হ্যাঁ, ঠিক এইটাই হচ্ছে ডিডি। তা আরো যেগুলো আছে আপনাদেরকে কিন্তু ক্রুপ কাফে নিতে হবে। অ্যান্টিমটার কখন লাগবে? যখন আস্তে আস্তে ফুসফুসটা নষ্ট হয়ে যাচ্ছে, ফুসফুসটা আস্তে আস্তে ধরে ফেলছে, কি হবে? প্রচুর কফ, কিন্তু সে কাফ করে বের করতে পারতেছে না। তাহলে অ্যান্টিম টার্ট হচ্ছে শিশুদের জন্য লাগবে। তাদের যখন নিউমোনিয়া ডেভেলপ করছে বা ব্রঙ্কাইটিস ডেভেলপ করছে তখন কিন্তু অ্যান্টিম টার্ট ইন্ডিকেটেড হতে পারে। কনজেশন অ্যান্ড ক্যাটার অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, coarse rattling with wet sounding cough but scanty or difficult expectoration, unable to get it out. Suffocation, cyanosis থাকতে পারে because of lack of oxygen. Irritable or peevish, overwhelming with sleepiness, এরকম থাকতে পারে অ্যান্টিম টার্ট। অ্যান্টিম টার্টে প্রচুর মোডালিটিস আছে, আপনারা ভালো করে এগুলো দেখে নিবেন, কোন কোন পজিশনে ভালো বোধ করে। ইপেকাক আসতে পারে বাচ্চাদের গ্রুপে। when the primary symptom is nausea or vomiting alongside severe chest operation and a persistent cough, তাহলে ওইটাই থাকবে, nausea and vomiting, সারাক্ষণ বমি লাগবে অথবা বমি হবে। ইপেকাক। টাং একদম ক্লিন থাকে। আপনি কিন্তু এরকম করে ওপেন এয়ারে তারা ভালো বোধ করে, এরকম কিন্তু আপনি ভাবতে পারেন ইপেকাকের কথা। ভেরি ইউজফুল রেমেডি পেডিয়াট্রিক গ্রুপে। ইউফ্রেসিয়া একটু আগে বলে রাখলাম যে চোখে যখন আপনারা পাবেন বিস্তর সিমটম, conjunctivitis, severe eye inflammation during measles or after measles, watering eyes and sensitivity to light is the guiding symptom of euphrasia. এই হচ্ছে আপনাদের অ্যাকিউট মেটেরিয়ালটা দিয়ে দিলাম। এবার আসি আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, যেহেতু আমি অ্যাডভান্স কিছু পেশেন্ট ম্যানেজ করতে হয় আমাকে বিভিন্ন ক্লিনিকে, আমি এইরকম নিউমোনিয়া স্টেটে আমি অ্যাভিয়ারে ব্যবহার করেছি। অ্যাকিউট নিউমোনিয়া যেখানে পেশেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে, কিছু ইন্ডিকেটেড হচ্ছে না, আমি সেই সমস্ত ক্ষেত্রে অ্যাভিয়ারে 200 দিয়ে বহু পেশেন্টের জীবন বাঁচিয়েছি। এই জন্য আমি এটা এখানে দিচ্ছি, না হলে আমি দিতাম না। পোস্ট মিজলস রেসপিরেটরি ইস্যুস, হাইলি ইফেক্টিভ ইন ট্রিটিং লিঙ্গারিং ব্রঙ্কাইটিস or other respiratory disorder that appears as a sequelae to measles. In my clinical experience, যখন পেশেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে অথবা আপনার কাছে এসছে এই স্টেটে যখন অ্যান্টিবায়োটিকেও কিছু হচ্ছে না এবং পুরোপুরি নিউমোনিয়ার সিমটম দেখা যাচ্ছে, কোনো রেমেডি ইন্ডিকেটেড পাওয়া যাচ্ছে না, অথবা এই বাচ্চা একটা শিশু যার 4 মাস 2 মাস বয়স, তার কাছ থেকে আপনি কি সিমটম কালেক্ট করবেন? কেউ কিচ্ছু বলতে পারতেছে না, কিন্তু নিউমোনিয়ার ব্যাপারে কনফার্ম আপনি কিন্তু এই ওষুধটা ভাবতে পারেন। লাং অ্যাফিনিটি, অথবা যখন এটা হয়ে গেছে তারপরে থেকে এই প্রবলেম থেকে আর বের হতে পারতেছে না ভাইরাল অ্যাটাকের পরে, I have used hundreds of times. Lung affinity acts prominently on the upper apices, top parts of the lung. Pediatric group কি পেয়েছি? Specifically cited for treating acute bronchopulmonary disease in children. আমি সাধারণত 200 দিই, 1mও ব্যবহার করেছি কিছু পেশেন্টের ক্ষেত্রে। Next stop, pneumococcinum. Again, I have used this nosort successfully based on my clinical experience. আমি বহু পেশেন্টের জীবন রক্ষা করেছি
নিউমোনিয়া স্টেটে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। রেসপিরেটরি ইনফেকশন ইউজ ফর লিঙ্গারিং সিমটমস অর অ্যান এনার্জেটিক predisposition to issues like pneumonia, upper respiratory infection, and lung problem with associated symptoms such as fever, cough, runny nose, wheezing, chest congestion, and fatigue. The potency I experimented is 200. And finally, of today's winner is morbillinum. Morbillinum. মরবিলিনাম একটা নোসোড, যেটা আসলে হামের যে জীবাণু সেখান থেকেই বানানো হয়েছে এবং এটা হোমিওপ্যাথিক পোটেন্টাইজড করা হয়েছে। ক্লিনিক্যাল ইন্ডিকেশন অ্যাকিউট মিজলসে অ্যাজ ওয়েল অ্যাজ আফটার ইফেক্ট অফ মিজলস। আমি দুই ক্ষেত্রেই ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি। আশা করছি আপনারাও ব্যবহার করে ভালো ফল পাবেন ইনশাল্লাহ। potency of choice 30 or 200. 30 in very acute state আপনি কোনো ওষুধ বুঝতে পারছেন না, মিজলস কনফার্ম, পেশেন্ট মাত্র 4 মাস বয়সী বাচ্চা, আপনি 30 দিয়ে কিন্তু এই ধরনের কেস ট্রাই করে দেখতে পারেন। পেশেন্টকে আরো খারাপের দিকে যেতে না দিয়ে আপনি কিন্তু 30 দিয়ে দেখতে পারেন। আবার মিজলস হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ব্যাড ইফেক্ট আফটার, নানা রকম সমস্যা, কমপ্লিকেশন, কিছুতেই কোনো ইন্ডিকেটেড রেমেডি দিয়ে কাজ হচ্ছে না। আপনি পালসিটিলা দিয়েছেন ইন্ডিকেশনে, আপনি রাস্টক্স দিয়েছেন ইন্ডিকেশনে, কিন্তু কাজ হচ্ছে না। আপনি কিন্তু একমাত্র মরবিলিনাম 200 দিয়ে এরপরে ইন্ডিকেটেড রেমেডি দিলে আমি কাজ হতে দেখেছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।